আমার একেবারে প্রথম দিনেই সুন্দরী সিইও আমাকে জোর করে গেম খেলতে নিয়ে গেল এবং আমি সঙ্গে সঙ্গে সেই আনারসওয়ালা লোক মার্কো পোলোকে জঙ্গলের জন্য পিক করে নিলাম। গেম শুরু হতেই সোজা ওর ব্লু বাফের দিকে গেলাম, উস্কানোমূলকভাবে ডাবল ক্লিক করলাম আর ওকে নিয়ে মজা ওড়াতে লাগলাম। কিন্তু সে শুধু আমার ইন গেম আইডির দিকে তাকিয়ে রইল, দাঁত কিরমির করতে করতে। বিগ ব্রো, ওই $100 যেটা তুমি 5 বছর আগে আমার থেকে স্ক্যাম করেছিলে, সব উড়িয়ে দিলে নাকি? ওর সেই ঠান্ডা হাসি শুনতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। কারণ 5 বছর আগে আমি একটা মেয়ে সেজে খেলায় ধনী নারীদের স্ক্যাম করেছিলাম, এবং এটা ঠিক সেই ইউজার নেমটাই ছিল। আর সততার সাথে বলতে গেলে, জিংজারই একমাত্র মেয়ে ছিল যে আমার জালে ফেসেছিল। তখন সে মিষ্টি গলার একটা ছোটখাটো মেয়ে ছিল। ওর প্রতিটি সেন্টেন্স বিগ ব্রো দিয়ে স্টার্ট হতো, আর প্রতি দ্বিতীয় লাইন হতো, বিগ ব্রো প্লিজ আমাকে কভার করো আর ক্যারি করো। আমি ওকে মিষ্টি মিষ্টি কথা বলে মিথ্যে বলেছিলাম যে আমাকে নতুন স্কিন কিনতে হবে, কিন্তু আমার কাছে 200 আরএমবি কম আছে। সে কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করে দিল, আর যেমনই টাকা পেলাম আমি ওকে ব্লক করে দিয়ে গায়েব হয়ে গেলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে 5 বছর পর আমাদের এইভাবে আবার দেখা হবে। সেই কিউট রিচ গার্ল এখন আমার ডিরেক্ট বস হয়ে গেছে। আমি হাসলাম আর বললাম, বসু, হয়তো আপনি আমাকে অন্য কেউ ভাবছেন, অ্যাকাউন্ট তো আমি অন্য কারো থেকে কিনেছি। সুঙ্গু, যেটাই মেয়েটার নাম, কিন্তু আমরা ওকে জিঞ্জার বলেই ডাকব। সে একটা ঠান্ডা হাসি হাসল এবং ডেস্ক থেকে আবার নিজের পার্সোনাল ফোনটা তুলে নিল, সরাসরি একটা নাম্বার ডায়াল করল। পরেরই সেকেন্ডে আমার পকেটে রাখা ফোনটা জোরে জোরে ভাইব্রেট করতে লাগল। সাইলেন্ট অফিসের রিংটোন এত জোরে শোনা গেল যে সবার নজর একসাথে আমার ওপর আটকে গেল। পা কাঁপতে লাগল, আর হাঁটু দুটো আস্তে করে মাটিতে পড়ে গেল। রিচ লেডি, দয়া করুন, উঠে দাঁড়াও। যদি সত্যিই তুমি হাও, তাহলে গত 5 বছরের ইন্টারেস্টও মন দিয়ে ক্যালকুলেট করতে হবে। সে আবার গেম কন্টিনিউ করল, কিন্তু এখন সে এনিমিদের অ্যাটাকই করছিল না। ওই পুরো ম্যাপে সে আমার পিছু নিচ্ছিল, আর আমার লোকেশন এনিমিদের কাছে লিক করছিল। ম্যাচের এন্ড পর্যন্ত আমার স্ট্যাটস এত খারাপ হয়ে গিয়েছিল, একেবারে জিরো হয়ে গিয়েছিল। তারপর সে উঠে দাঁড়ালো আর পুরো কোম্পানির সামনে অ্যানাউন্স করল, আজ লিন কিউকে সিইওর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ট্রান্সফার করা হচ্ছে। ওর ডেস্ক সোজা আমার অফিসে শিফট করো। সবাই আমার দিকে সহানুভূতিশীল নজরে তাকাচ্ছিল যখন আমার ডেস্ক ওর ঠিক সামনে শিফট করা হলো। সে আমাকে আরও একটা টাস্ক দিল, নিচে ফ্লাওয়ার বেডে যত পিঁপড়ে আছে সব কাউন্ট করো, প্রতি মিসিং 100টা পিঁপড়ের জন্য স্যালারি ডিডাক্ট হবে। বাইরের কড়া রোদ দেখে আমি একদম জমে গেলাম, কিন্তু এখন পালানো ইম্পসিবল ছিল। কমপ্লেন করার মতো সাহসও ছিল না। তাই আমি পুরো দুপুর রোদে দাঁড়িয়ে পিঁপড়ে কাউন্ট করছিলাম, যতক্ষণ না আমার ফর্সা পাচা কালো হয়ে যায়। ওই রাতে রেন্টেড রুমে ফিরে যত ভাবলাম তত বেশি খারাপ লাগলো। ধুর ইয়ার, এই ফালতু জবটাই কোয়েট করে দিই। পরের দিন সকালে আমি সোজা এইচআরের কাছে রেজিগনেশন দিতে পৌঁছে গেলাম। ওখানকার এমপ্লয়ি আমার দিকে চরম করুণার চোখে তাকালো, আর একটা কন্ট্রাক্ট আমার হাতে ধরিয়ে দিল। লিন কিউ, আমি সাজেস্ট করব কন্ট্রাক্টটা আরেকবার মন দিয়ে দেখো। পার্টি বি, লিন কিউ, তুমি যদি কন্ট্রাক্ট পিরিয়ডের মধ্যে নিজের ইচ্ছায় রিজাইন করো, তাহলে পার্টি এ কে 2 মিলিয়ন আরএমবি ব্রিচ অফ কন্ট্রাক্ট ফাইন দিতে হবে। 2 মিলিয়ন? এই মেয়েটা কি শয়তান নাকি? মাত্র 200 আরএমবির জন্য এত কিছু? ব্যাস, চুপচাপ আবার সিইও অফিসে গেলাম আর ওর টর্চার সহ্য করতে লাগলাম। লিন কিউ, আমার জন্য কফি বানাও। কফি নিয়ে এলাম, সে একটা চুমুক দিল আর সোজা আমার পায়ের কাছে ফেলে দিল। বেশি গরম, বেশি ঠান্ডা, বেশি চিনি, চিনিই দেওয়া হয়নি। ব্যাস, এইভাবেই সে আমাকে 10 বারেরও বেশি এটিকোতিক দৌড় করালো। আমার মনে হতে লাগলো যে আমার পা দুটো বুঝি আর আমার নিজের নেই। আর যখন আমার মনে হলো যে টর্চার ফাইনালি শেষ হয়ে গেল, সে আরও একটা নতুন অর্ডার দিয়ে দিল। কোম্পানি এখন একটা নতুন কর্পোরেট কালচার ইমপ্লান্ট করতে চলেছে। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হবার খাতিরে তোমাকে এক্সাম্পল সেট করতে হবে। তাই কাল থেকে প্রতিদিন গেম ক্যারেক্টারের কসপ্লে পরে অফিসে আসতে হবে। কি কসপ্লে? সেই আনারসওয়ালা লোকটা থেকে স্টার্ট করা যাক, যেটাকে তুমি এত পছন্দ করো। আর ঠিক পরের দিনই আমার মতো 6 ফুট লম্বা আর 180 পাউন্ডের একটা লোক একটা সুপার টাইট কসপ্লে আউটফিট পরে আনারসওয়ালা লোকের উইগ লাগিয়ে পুরো কোম্পানিতে ঘুরে বেড়াচ্ছিল। আমি যেখানেই যেতাম সব দিক থেকে হাসির আওয়াজ শোনা যেত। ওই দিন আমার ডিগনিটি লিটারালি মাকিতে পড়ে পিষে গিয়েছিল। ডিপার্টমেন্ট ব্রিফিংয়ের সময় তু কিংসা আরও সব সীমা পার করে দিল। সে প্রজেক্টরে ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখালো আর বলল, অ্যাসিস্ট্যান্ট লিন, প্লিজ এই ফাইন্যান্সিয়াল রিপোর্টটা আনারসওয়ালা লোকের ভয়েসে সবাইকে জোরে পড়ে শোনাও। আমাকে নিজেকে খুব কষ্ট করে আটকে রাখতে হয়েছিল যাতে রিপোর্টটা ওর মুখে ছুঁড়ে না মারি। আমি একদম পাগল টোনে পড়তে লাগলাম। তোমাদের সবাইকে দেখে আমার একটা লোকের কথা মনে পড়ছে। সে আমাকে এখনও 200 আরএমবি ফেরত দেয়নি। মিটিং শেষ হবার পর আমি ব্রেক রুমে কলিগসদের সাথে গল্প করছিলাম। বলছিলামই যে তু কিংসা একটা বুড়ি ডাইনি,
কিন্তু কে ভেবেছিল যে সে আমাকে হাতে নাতে ধরে ফেলবে। সারপ্রাইজিংলি সে একটুও রাগল না, উল্টে সে আমার দিকে মজার ছলে তাকাতে লাগলো। তুমি আমাকে ওল্ড উইচ বললে না? আমার জাদু কোথায় আর লাঠি কোথায়? তোমার কাছে আধ ঘন্টা সময় আছে, যাও আর আমার জন্য এমন একটা ঝাড়ু কিনে নিয়ে এসো যেটা দেখতে একদম ডাইনিদের ঝাড়ুর মতো। আর হ্যাঁ, ফেরার সময় ওটার উপর চড়ে আসবে। আর তারপর পথচারী এবং ট্রাফিক পুলিশদের নজরের মাঝখান দিয়ে আমি সত্যিই ঝাড়ুর উপর চড়ে কোম্পানিতে ফিরে এলাম। কিং নিজের অফিসের ফ্লোর টু সিলিং জানালার সামনে দাঁড়িয়ে সার্ভেলেন্স ক্যামেরায় আমার এই বেইজ্জতি দেখছিল। ফাইনালি ওর ঠোঁটে একটা আসল হাসি এলো, তা সে উপহাসের হাসিই হোক না কেন। ওই সন্ধে সে আমাকে একালা ওভারটাইম করতে বাধ্য করল। ওপর থেকে সে আমার ফেভারিট ক্রফিশ বারবিকিউ আর ফ্রাইড চিকেন দিয়ে ঠসা পুরো একটা টেবিল অর্ডার করলো আর আমার সামনে বসে আরাম করে খেতে লাগলো। আমাকে একটা বাইটও দিল না। এবার বুঝতে পারছো কেমন ফিল হয়? ঠিক এইরকমই আমার ফিল হতো যখন আমি খালি পেটে তোমার অনলাইন আসার ওয়েট করতাম, যাতে তুমি আমাকে গেমে ক্যারি করো। আমার মনে হতে লাগলো যে আমাকে এই নরকেই বাঁচতে হবে। তখনই একজন অবাঞ্ছিত অতিথির আসার কারণে সেই শান্ত পরিবেশটা ভেঙে গেল। সে 999টি গোলাপির একটা মস্ত বড় তরা নিয়ে সরাসরি সিইও অফিসে ঢুকে পড়ল। সুমকিং, আমি ফিরে এসেছি। সুমকিং সঙ্গে সঙ্গে ঠান্ডা গলায় বলল, সং জিয়ান, তোমাকে ভেতরে আসার পারমিশন কে দিল? কিন্তু সং জিয়ান ওর সেই কোল্ড এক্সপ্রেশনকে পুরোপুরি ইগনোর করল। সে ইচ্ছাকৃতভাবে আরও কাছে এলো আর এমন একটা পোজ দিল যাতে নিজেকে হ্যান্ডসাম দেখায়। মেয়ে, হার্ড টু গেট খেলা বন্ধ করো, তুমি আগুন নিয়ে খেলছো। আমার মুখ থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, এটা কোন জামানা চলছে ভাই? আজকেও কেউ এত ক্রিঞ্জ আর 655 সালের ডায়ালগ ইউজ করে, তাও একটা মেয়েকে পটানোর জন্য? সুমকিং ক্লিয়ারলি বিরক্তিতে ফেটে পড়ার মতো অবস্থায় ছিল। সে চোখ ঘোরালো আর হঠাৎ আমার পাশে দাঁড়িয়ে থাকা আনারসওয়ালা লোকটার কসপ্লে পরা লোকটার, অর্থাৎ আমাকে ধরে নিজের দিকে টেনে নিল। আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, এ হলো আমার বয়ফ্রেন্ড। কি? দাঁড়াও, কি বললে তুমি? ওই লোকটার নজর আমার ওপর এমনভাবে পড়ল যেন চোখ দিয়েই দুটো ফুটো করে দেবে। সে পকেট থেকে চেক বই বের করল, পেন ঘুরিয়ে একটা বড় অ্যামাউন্ট লিখে দিল। আমি তোমাকে 5 মিলিয়ন দিচ্ছি, ওকে ছেড়ে দাও। 5 মিলিয়ন? আমি জীবনে এত টাকা কখনো দেখিনি। আমার হাত অটোমেটিক্যালি চেকটা নেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু পরেরই সেকেন্ডে আমার পায়ের উপর এত তীব্র ব্যথা হলো যে আমার দম আটকে গেল, কারণ সুমকিংয়ের 10 সেন্টিমিটারের হিল সরাসরি আমার পায়ের উপর জোরসে চেপে বসে যায়। ব্যথায় আমি খাবি খেতে লাগলাম। সে আমার কানের কাছে ঝুঁকে আস্তে করে কিন্তু বিপজ্জনক গলায় বলল, যদি ট্রাই করে দেখো চেকটা নেওয়ার, জ্যান্ত বাঁচবে না। ব্যথায় আমার চোখ বড় বড় হয়ে গেল। সার্ভাইভাল ইনস্টিংক্ট সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে গেল। আমি আমার চোখের জল আটকে সামনে রাখা চেকটা রিজেক্ট করে দিলাম। সুমকিংয়ের জন্য ভালোবাসা প্রাইসলেস। ফাইন, শুধু ওয়েট করো, আমি এনশিওর করব যাতে এই শহরে তোমার দাঁড়ানোর মতো জায়গাও না থাকে। সুমকিং সঙ্গে সঙ্গে ঠান্ডা গলায় বলল, তুমি কে হে? আমার কুকুরকে শুধু আমিই বুলি করার অধিকার রাখি। ওই অদ্ভুত মানুষদের প্রভাবশালী ব্যক্তিত্বের মাঝখানে ফেসে গিয়ে আমার লিটারালি দম বন্ধ পরিস্থিতি ফিল হচ্ছিল। ওই রাতেই অন্ধকারের সুযোগ নিয়ে আমি চুপচাপ আমার পুরনো ব্যাগ প্যাক করি আর ওভারনাইট হোম টাউনে ট্রেনের টিকিট কেটে নিই। পালাতে হবে, পাক্কা পালাতে হবে। কে দেয় 2 মিলিয়ন আরএমবির ব্রিজ ফাইন? ড্যাডি রিজাইন করছে। 1 কেসে গ্রামে গিয়ে চাষবাসই করে নেব। আমার মনে হয় না সুমকিং সত্যি সত্যি এত দূর পাহাড়ের গ্রামে আমার পিছু নাচবে। যেমনই ট্রেন চলতে শুরু করলো, আমি জানালার বাইরে শহরের আলোগুলোকে ধীরে ধীরে মিলিয়ে যেতে দেখলাম আর একটা লম্বা দীর্ঘশ্বাস নিলাম। গুড বাই ওল্ড উইচ, আজ ফাইনালি স্বাধীন হয়ে গেলাম। গ্রামে ফিরতেই আমার মনে হলো যেন আমার প্রাণ ফিরে এলো। আমি ওই দম বন্ধ করা কসপ্লে আউটফিটটা খুলে ফেললাম আর শর্টস আর চটি পরে নিলাম। এমন ফিল হলো যেন আমি আবার সেই পুরনো গ্রামের রাউডি আলফা হয়ে গেছি। আমার ঠাকুমা আমাকে দেখে এতটাই খুশি হলেন যে ওনার হাসি থামছিল না। যে তুই ফিরে এসেছিস। শহরে অ্যাডজাস্ট করতে পারলি না নাকি রে বেটা? ঠাকুমা, শহর মানুষের থাকার মতো জায়গা নয়, আমাদের গ্রামই বেস্ট। পরের দুদিন আমি ফুল চিল মোড অন করে দিলাম। রোজ গ্রামের এন্ট্রান্সের মুদি দোকানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ওনার অফ কিংস খেলতাম। আমি আমার মেকানিক্স দেখাতাম আর নিজের গোল্ডেন এরার গল্পও ফ্লেক্স করতাম। মনে আছে তোদের বিগ ব্রো কিউব পুরো ন্যাশনাল সার্ভারের নাম্বার 1 মার্কো পোলো ছিল। বেস্ট ডুয়েল উইন্ডো প্লেয়াররাও আমাকে দেখে মাস্টার বলে ডাকত। বাচ্চারা আমার দিকে প্রশংসনীয় নজরে তাকাত আর আমার ইগো ফুল স্যাটিসফাই হয়ে যেত। তখনই হঠাৎ গ্রামের এন্ট্রান্সের মাটির রাস্তায় ধুলো উঠতে লাগল। দূর থেকে একটা মেব্যাক গাড়ি আসছিল, সেই লাক্সারি গাড়ি যেটা আমি শুধু ইন্টারনেটে দেখেছিলাম। সেটার লাক্সারিয়াস ভাইব এই কাঁচা রাস্তার সাথে একদম মিসম্যাচ লাগছিল। মাঠে কাজ করা মানুষ, ঘরে তাস খেলা মানুষ আর গাছের নিচে চিল করা সব মানুষ শকে হাঁ করে দেখতে লাগল। আরে বাপ রে, এটা কোন গাড়ি রে? গ্রামের চিফ ট্র্যাক্টরের চেয়েও কুল লাগছে। এটা কেনার জন্য কত বছর ধরে ঘি দই আর চাষবাস করতে হবে? পুরো গ্রাম কিউরিওসিটি নিয়ে তাকিয়েছিল। আর তারপর সেই মেব্যাক সোজা আমার সামনে এসে থেমে গেল।
গাড়ির দরজা খুলল, আর প্রথমেই একটা হট মেয়ের পা বাইরে এলো, যাতে 10 সেন্টিমিটারের স্টিলেটো হিল ছিল। আর পরেরই সেকেন্ডে সেই হিল সোজা রাস্তার পাশে পড়ে থাকা টাটকা গরুর গোবরে ঢুকে গেল। আমি তো শকে জমে গেলাম। সুকিং সত্যি আমার পিছু নিতে নিতে এতদূর চলে এলো। সে নিজের পায়ের নিচের নোংরাকে ইগনোর করে সোজা ভিড়ের মাঝখান দিয়ে এগিয়ে এলো, আর পিওর মার্ডারাস অরা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। লিন কিউ, তোমার কি মনে হয় যে এই পাহাড়ি গ্রামের কোনায় লুকিয়ে তুমি ওই 200 আরএমবি ফেরত দেওয়া থেকে বেঁচে যাবে? গ্রামবাসীদের গসিপ প্রিয় নজর আমাদের দুজনের মধ্যে এদিক ওদিক ঘুরছিল। সবাই আস্তে আস্তে কানে কানে কথা বলতে লাগলো। আরে, আমাদের গ্রামের একমাত্র কলেজ স্টুডেন্ট কারোর 200 আরএমবি ধার করে বসে আছে। কিন্তু এই মেয়েটাও হেব্বি, মাত্র 200 আরএমবির জন্য এত দামি গাড়ি চালিয়ে এতদূর চলে এসছে। দেখতেও দারুণ প্রেটি লাগছে। সুকিং রাগে কাঁপছিল। সে এক্সপ্লেন করতে চাইছিল, কিন্তু সে বুঝে গেছিল যে গ্রামবাসীদের বোঝানো বেকার। শেষমেশ সে সব রাগ আমার উপর ঝাড়ল। সে গোবরে মাখামাখি নিজের স্টিলেটো হিল আমার দিকে পয়েন্ট করে বলল, এটা আমার জন্য পরিষ্কার করো। ওই ট্র্যাজেডি মার্কা হিল আর ওর আগুন ওড়ানো এক্সপ্রেশন দেখে আমার মনে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন হলো। কিন্তু গ্রামবাসীদের গসিপ আরও বেশি ওয়াইল্ড হতে যাচ্ছিল। এই মেয়েটাকে পেটি টাইপ মনে হচ্ছে না। লিন কি ওর মন ভেঙে দেয়নি তো আবার? আরে, কোথাও প্রেগনেন্ট নয় তো, তাই বেবি ড্যাডি খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে? আমার মাথা ফেটে যাচ্ছিল। আমার ভয় ছিল যে আমি যদি ওকে আরও সিন ক্রিয়েট করতে দিই, তাহলে আমার রেপুটেশন বরবাদ হয়ে যাবে। আমি দাঁত কিরমির করে পাশের ঘাসের গোছা তুললাম, বমি ভাব চেপে ওর জুতো থেকে গোবর পরিষ্কার করতে লাগলাম। সুকিং আমার মেজারেবল মুখ দেখল, তো ফাইনালি ওর মুড একটু বেটার হলো। ওর এক্সপ্রেশনও হালকা একটু সফট হয়ে গেল। তারপর সে অ্যানাউন্স করল, যতক্ষণ না তুমি আমার পুরো ধার শোধ করছো, আমি কোথাও যাব না। আমি এখানেই তোমার বাড়িতে থাকব। আমার ঠাকুমা এটা শুনতেই খুশিতে পাগল হয়ে গেলেন। ওনার ধারটার কিচ্ছু মাথায় ঢোকেনি। ওনার শুধু আনন্দের সীমা রইল না। উনি শুধু এতটুকুই দেখলেন যে আমি এত সুন্দর একটা মেয়ে বাড়ি নিয়ে এসছি। আরে ওয়াহ, কি সুন্দর মেয়ে! এটা কি আমাদের কিউয়ের গার্লফ্রেন্ড? ও ভগবান! কিন্তু সু কিংয়ের আসল নাইটমেয়ার অফিসিয়ালি তখন স্টার্ট হলো, যখন সে আমার উঠোনে পা রাখল। সবার প্রথমে তো ওর নজর উঠোনের কোনায় বানানো জিনিসটার উপর গেল। ইট আর ফাইবার শিট দিয়ে তৈরি একটা টেম্পোরারি টয়লেট। ওর মুখ সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল। আমি ঠাকুমার সাথে মিলে ওর জন্য রুম পরিষ্কার করতে লাগলাম। ওই রুমটা যেখানে বিয়ের আগে আমার ছোট বোন থাকত। রুমে একটা পাথরের মতো শক্ত কাঠের বেড ছিল, যার ওপর লাল সবুজ ফ্লোরাল ব্ল্যাঙ্কেট পাড়া ছিল, যেটা এতবার ধোয়া হয়েছিল যে সেটার কালারই ফেড হয়ে গেছিল। এখানে স্প্রিং ম্যাট্রেস নেই, আমার কাছে শুধু মাদুর আছে। ঘুমানোর হলে ঘুমাও। রাতের মাঝখানে হঠাৎ পাশের রুম থেকে আওয়াজ আসা শুরু হয়ে যায়, যা ছিল রক্ত হিম করা চিৎকার। মশা! এখানে মশা আছে! লিনকিউ, তোর পাছা এক্ষুনি এখানে নিয়ে আয়। আমি মনে মনে হাসছিলাম। আমি ওকে ঠাকুমার ফ্লোরাল জামা কাপড় আর জুতো দিলাম, আর আমার মায়ের জোবানির আমলের জামা কাপড় বের করে দিলাম। আর বললাম, বস শু, একটা প্রবাদ আছে না, যেমন দেশ তেমন ভেষ। পরের দিন সকালে সু কিং যখন পারফেক্ট গ্রাম্য মেয়ের আউটফিট পরে রুম থেকে বাইরে এলো, আমি হাসতে হাসতে অলমোস্ট মুখের ভাত থুতু ফেলে দিতে যাচ্ছিলাম। তো বস, এই আউটফিটটা তোমার ওপর সারপ্রাইজিংলি বেশ স্যুট করছে। সু কিং শাহওয়ার দিকে চোখ রাঙিয়ে বলল, লিনকিউ, আমার খিদে পেয়েছে। লিনকিউ, আমার মিডিয়াম রেয়ার স্টেক চাই। আমি হালকা একটু মুচকি হেসে কিচেনে গেলাম আর ওর সামনে এনে রেখে দিলাম ফিশ মিন্ট স্যালাড, স্টার ফ্রাইড বুনো শাক আর চর্বিযুক্ত শূকরের মাংস। সু কিং টেবিলে রাখা ওই ডিশগুলোর দিকে হাঁ করে তাকিয়ে রইল, যেগুলো লিটারেলি মানুষের টেস্ট বার্ডের লিমিটকে চ্যালেঞ্জ করছিল। ওর এক্সপ্রেশন বারবার চেঞ্জ হচ্ছিল, কিন্তু নিজের অহংকারী সিইও ডিগনিটি মেনটেন করার জন্য সে জোর করে ওই খাবারের একটা বাইট মুখে পুরল, আর পরেরই সেকেন্ডে সে সোজা উঠোনের দিকে ছুটল আর জোর জোরে বমি করতে লাগল। ওই রাতে সে অন্ধকারকে এতটাই ভয় পেয়ে গেছিল যে একা ঘুমানোর সাহসী হয়নি তার। সে আমাকে স্টুল টেনে ওর বেডরুমের বাইরে বসে গার্ড দিতে বলল। তার উপর সে আমার শার্টের কোনা এত জোরে ধরে বসেছিল যে ছাড়ছিলই না। বস, আপনি যদি এইভাবেই আমার শার্ট টানতে থাকেন, তাহলে এটা ওয়ার্কপ্লেস সেক্সুয়াল হ্যারাসমেন্ট কাউন্ট হবে। চুপ করো, তোমার নাইট ওয়াচম্যান হওয়াটা তোমার জন্য সম্মানের ব্যাপার। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। ক্লিয়ারলি সে ভয়ে মরে যাচ্ছিল, কিন্তু কিংডম অ্যাটিটিউড মেনটেন করছিল। ওই মোমেন্টে আমার হঠাৎ মনে হলো, এই ফিমেল ডিমন হয়তো এতটাও খারাপ নয়। পরের দিন সকালে একটা বিকট গর্জন পুরো পিচ ব্লসম ভিলেজকে কাঁপিয়ে দিল। আমি ঝটকায় উঠে গেলাম, উঠোন থেকে বাইরে দৌড়ে গেলাম, আর দেখলাম একটা হোয়াইট প্রাইভেট হেলিকপ্টার গ্রামের এন্ট্রান্সের খামারে খুব মুশকিল নিয়ে ল্যান্ড করছিল। হেলিকপ্টারের প্রপেলারের হাওয়া এত তেজ ছিল যে মর্নিং এক্সারসাইজ করা ওল্ড ম্যান হাইয়ের উইগি উড়ে গেল। ওটা পুরোপুরি ল্যান্ডও করেনি যে সং জিয়ান ব্লু রোজের একটা তড়া হাতে নিয়ে স্টাইলিশ এন্ট্রি মেরে নিচে নেমে গেল। সে এমন একটা পোজ দিল যেটা ওর নিজের কাছে খুব কুল লাগছিল।
কিন্তু যেমনই সে প্রপারলি দাঁড়ালো, শূকরের খামার থেকে ওর নাকে একটা তীব্র দুর্গন্ধ ঢুকে গেল, আর সে ওখানেই বমি বমি ফেস বানিয়ে নিজের নাক চেপে ধরল। তারপর ওর নজর ভিড়ের মধ্যে ফ্লোরাল প্যাডেড জ্যাকেট পরা সু কিংয়ের উপর গিয়ে আটকে গেল। ওর এক্সপ্রেশন ইনস্ট্যান্টলি হার্ট ব্রেক দিয়ে ভরে গেল, যেন কোনো দেবীকে কষ্টে দেখে ফেলেছে। চিংশুয়া, আমি তোমাকে বাঁচাতে চলে এসছি। ওর সাহস কি করে হয় তোমাকে এমন জায়গায় কষ্ট দেওয়ার? এই গরিব জায়গাটা তোমার যোগ্য নয়। এই কথা বলতেই সে আবারও চেকবুক বের করল। এবার সে ডিরেক্টলি ভিলেজ চিফকে বলল, আমি আপনাকে 10 মিলিয়ন আরএমবি দিচ্ছি। এই পুরো গ্রামটা আমাকে বেচে দিন। আমি এখানেই তোমার জন্য দুনিয়ার সবচেয়ে লাক্সারিয়াস রিসর্ট বানাবো। ভিলেজ চিফের মুখ সঙ্গে সঙ্গে রাগে লাল হয়ে গেল। এই ছোটলোক, কি বকবাস করছিস? আমাদের পূর্বপুরুষদের কবরস্থান পর্যন্ত খুঁড়ে ফেলবি নাকি? সিচুয়েশন অলমোস্ট ফিজিক্যাল ফাইট, হাতাহাতি পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। তখনই হঠাৎ সু কিং আগিয়ে বাড়ল আর এমন কিছু করল যা সবাই শকড হয়ে গেল। সে সোজা আমার কাছে এলো, আমার হাত ধরে নিজের হাত ওটার সাথে লক করে নিল আর আমার কাঁধে মাথা রাখল। তারপর সং জিয়ানকে দেখে একটা সুইট স্মাইল দিল। সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, কিন্তু আমার এখানকার এই আদিম প্রকৃতি পছন্দ, আর আমার এই আদিম মানুষটাকেও পছন্দ। সং জিয়ান অবভিয়াসলি এটা বিশ্বাস করল না। ওর মনে হলো আমি জোর জবরদস্তি সু কিংকে ফোর্স করছি। সে সঙ্গে সঙ্গে আমাকে চ্যালেঞ্জ করে বসল। ফাইন, যদি তুমি প্রুভ করতে চাও যে তুমি আমার চেয়ে বেটার, তাহলে একটা ম্যাচ হয়ে যাক। রাইস প্ল্যান্টিং কম্পিটিশন, ধান রোপণ প্রতিযোগিতা। এমনিতেও এটাই তো তোদের মতো গ্রাম্য লোকেদের বেস্ট স্কিল হয়ে থাকে। আমি ওর নিখুঁত কাস্টম টেলার্ড লাক্সারি স্যুট আর শাইনি লেদার শু দেখলাম। তারপর একটা শয়তানি হাসি দিলাম। ঠিক আছে, স্বর্গ তোমাকে বাঁচার রাস্তা দিয়েছিল, কিন্তু তুমি সেটা ইগনোর করলে। জাহান্নামের কোনো দরজা থাকে না, কিন্তু তুমি নিজেই ভিতরে ঢুকে এলে। আজ আমি তোমাকে দেখাবো আসল আদিম পুরুষ কাকে বলে। ধান রোপণ ম্যাচের খবর পুরো পিচ ব্লসামে এমনভাবে ছড়িয়ে পড়ল যেন সেটার ডানা গজিয়েছে। গ্রামের ছোট বড় আবালবৃদ্ধ বনিতা সবাই নিজের নিজের বসার টুল আর তরমুজের বীজ নিয়ে গ্রামের পূর্ব দিকের কাদার মাঠের দিকে ছুটে গেল। সবাই ম্যাচ অফ দ্য সেঞ্চুরি দেখার জন্য রেডি হয়ে গেছিল। সং জিয়ান ফুল কনফিডেন্স আর স্টাইল নিয়ে কাদার মাঠে নামতে লাগল, কিন্তু যেমনই সে নিজের পা ভেতরে রাখল, সে পুরো শরীর মূলোর মতো সোজা কাদার ভেতর ধসে গেল। সে আর বাইরেই বেরোতে পারছিল না। পুরো ক্রাউড জোর জোরে হাসতে লাগল। আমি খালি পায়ে ফিল্ডে নেমে গেলাম। আমার মুভমেন্টস এত স্মুথ ছিল যেন জল বয়ে যাচ্ছে, আর কিছু সেকেন্ডের মধ্যেই আমি পারফেক্টলি সোজা ধান গাছের চারা লাগিয়ে লাইন বানিয়ে দিলাম। ওদিকে সং জিয়ান অর্ধেক দিন কাদার মধ্যে স্ট্রাগল করতে থাকল, আর যখন ফাইনালি বাইরে বেরোলো তখন পুরো কাদার দানব বা মাড মনস্টার বনে গিয়েছিল। যেমনই সে দ্বিতীয় স্টেপ ফেলতে গেল, হঠাৎ ওর রক্ত হিম করা চিৎকার বেরিয়ে এলো। এটা কি জিনিস, আমাকে কামড়াচ্ছে! ভয়ের চোটে সে নিজের পা তুলল আর দেখল যে একটা কালো মোটা জোক ওর পায়ে চিপটে ধরে রক্ত চুষছে। সং জিয়ান এত ভয় পেয়ে গেল যে ওর পুরো ইমেজ বরবাদ হয়ে গেল। সে লিটারালি জান বাঁচানোর জন্য চিৎকার স্ক্রিম করছিল। সু কিং ক্ষেতের আইলে দাঁড়িয়েছিল আর এই সিন দেখে এত জোর জোরে হাসল যে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। কিন্তু সং জিয়ান তবুও হার মানতে রেডি ছিল না। কাদা থেকে বেরিয়ে সে সেকেন্ড রাউন্ড প্রপোজ করল। আমি এই ডিফিট একসেপ্ট করছি না। সেকেন্ড রাউন্ড হলো হাঁস ধরা। সে গ্রামের এন্ট্রেন্সে ঘুরে বেড়ানো সাদা রাজহাঁসগুলোর দিকে পয়েন্ট করল। আমি অলমোস্ট নিজের ড্রিঙ্ক থুতু করে ফেলে দিচ্ছিলাম। এই গ্রামে কে না জানে যে ওল্ড ম্যান হাইয়ের সাদা রাজহাঁসগুলো লিটারেলি ফাইটার জেট। কুকুর পর্যন্ত ওদের ভয় পায়। যা এক্সপেক্টেড ছিল সেটাই হলো। যেমনই সং জিয়ান ওদের কাছে গেল, আলফা রাজহাঁসটা নিজের ঘাড় সোজা করল আর পুরো গ্যাং নিয়ে সোজা ওর ওপর চার্জ করে দিল। তারপর যা হলো সেটাকে সির্ফ টোটাল কার্নেজ বলা যেতে পারে। সং জিয়ান পুরো গ্রামের রাস্তায় যান বাঁচিয়ে পালাচ্ছিল আর রাজহাঁসগুলো ওর পিছু নিচ্ছিল। আলফা রাজহাঁসটা পারফেক্টলি ওর পাছায় কামড় বসালো, যাতে ওর যে এক্সপেন্সিভ ড্রেস প্যান্টস ছিল ওটাতে একটা ফুটো হয়ে গেল। সু কিং এত জোরে হাসল যে ওর চোখে জল চলে এলো। এন্ডে আমার আর দেখা গেল না। আমি দৌড়ে গেলাম আর আলফা রাজহাঁসটার গলা ধরে ওটাকে হাওয়ায় তুলে নিলাম। তখন গিয়ে সং জিয়ানের বেচারা পাছার জান বাঁচল। সে ওখানেই শকে দাঁড়িয়ে রইল, মুখে কাদা মাখা, আর ওর ফাঁচা প্যান্টস থেকে রিপ করে ছেনার আওয়াজ এলো। সু কিং হাসতে হাসতে চোখের জল মুছল, গলা খাকড়ি দিল আর পুরো গ্রামবাসীদের সামনে লাউডলি রেজাল্ট অ্যানাউন্স করল। আমি অফিসিয়ালি ডিক্লেয়ার করছি যে এই ভিলেজ ম্যাচের উইনার হলো লিন কিউ। রিওয়ার্ড হিসেবে লিন কিউ, কাল আমি যে জামা কাপড় চেঞ্জ করেছিলাম সব ধুয়ে পরিষ্কার করে দাও। এটা আমার রিওয়ার্ড কিভাবে হলো? ওই সন্ধ্যায় পাওয়ার লাইন মেইনটেনেন্সের কারণে পুরো গ্রামের কারেন্ট চলে গেল। না ছিল ফোন, না টিভি। পুরো গ্রাম একটা শান্ত আর সুকুন ভরা রাতে ডুবে গেল। আমি আর সু কিং ছাদে উঠে বসে গেলাম আর ওপরে চকচক করা তারা দেখতে লাগলাম, যেমন তারা যা শহরে কখনো দেখা যায় না। গরমের হালকা হাওয়া মাটি আর জঙ্গলের ঘাসের সুগন্ধ নিয়ে আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। সবকিছু একটা অদ্ভুত উপায়ে পিসফুল লাগছিল। কিছুক্ষণ পর সে আস্তে করে জিজ্ঞেস করল, তখন তুমি আমার সাথে মিথ্যে কথা কেন বলেছিলে? ওভাবে স্ক্যাম করেই আমাকে ব্লক কেন করে দিলে? আমি চুপ হয়ে গেলাম।
এই প্রশ্নটা গত 5 বছর ধরে আমার মনে কাঁটার মতো বিঁধেছিল। ওই সময় আমার মা খুব অসুস্থ ছিল। অপারেশনের জন্য আর্জেন্টলি টাকার দরকার ছিল। আমার কাছে আর কোনো অপশন ছিল না, তাই আমি অনলাইন স্ক্যাম করার কথা ভেবেছিলাম। কিন্তু টাকা পাওয়ার পর আমার এত গিল্ট ফিল হয়েছিল যে আমি তোমার মুখোমুখি হওয়ার সাহস আমার কোনোদিন হয়নি। এই জন্যই আমি সরাসরি তোমাকে ব্লক করে দিয়েছিলাম। সুকিং কিছু বলল না, সে ব্যাস চুপচাপ আমার কথা শুনতে লাগলো। অ্যাকচুয়ালি ওই 200 আরএমবি পরের দিনই আমি ইন গেম গিফটিং ফিচার ইউজ করে ভাউচারের থ্রু দিয়ে টাকা ফেরত দিয়ে দিয়েছিলাম, কিন্তু হয়তো তুমি কখনো জানতে পারোনি। সুকিং একদম স্টান্ড হয়ে গেল। সে তক্ষুনি ফোন বের করল আর নিজের গোল্ড টিয়ার হ্যাকিং স্কিল ইউজ করে 5 বছর পুরনো ট্রানজ্যাকশন হিস্ট্রি বের করে ফেলল। সে বেশ কিছুক্ষণ ধরে রেকর্ড স্ক্রোল করছিল আর ফাইনালি ও 5 বছর পুরনো একটা 2000 ভাউচার গিফটের রেকর্ড পেয়ে গেল। ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয়ে গেছিল, কিন্তু অ্যাটমসফিয়ার আরও বেশি অকওয়ার্ড আর ডেলিকেট হয়ে উঠেছিল। সে আস্তে করে মাথা নইয়ে খুব হালকা গলায় বলল, তবুও তুমি স্ক্যামার। তুমি আমার ট্রাস্ট স্ক্যাম করেছিলে। তুমি জানতেও না যে ওই সময় আমার প্যারেন্টসের ডিভোর্স হয়ে গেছিল। ঘর পুরো ভেঙে চুরমার হয়ে গেছিল। কারোর আমার কোনো পরোয়া ছিল না। ওই সময় আমার দুনিয়াতে স্রেফ তুমিই ছিলে। আমি তোমাকে সত্যি সত্যি খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ড ভাবতাম। ওর কথা শুনে আমার মনে হলো যেন কেউ বুকে জোর আঘাত করল। তো আসল কাহিনীটা এটা ছিল। মাত্র 200 আরএমবির পেছনে এত বড় কষ্ট লুকিয়েছিল। চাঁদের আলোয় ওর সাইড প্রোফাইল দেখতে দেখতে আমার মনে হলো ওর ইউজুয়াল কোল্ড আর বসি ইমেজটা যেন কমে গেছে, আর সে প্রথমবার এতটা ফ্র্যাজাইল আর সফট লাগছিল। আমার হঠাৎ ফিল হলো এই ফিমেল ডিমান হয়তো এতটা স্ক্যারি নয়। ওদিকে সং জিয়ান একদিন টাউন ক্লিনিকে থাকার পর আবার ফুল অ্যাটিটিউড নিয়ে ফিরে এলো, কিন্তু এইবার কোনো ফ্ল্যাশি স্টান্ট করেনি। সোজা ব্ল্যাক স্যুট আর সানগ্লাস পরা বডিগার্ডদের পুরো আর্মি নিয়ে গ্রামের এন্ট্রেন্সের একমাত্র রাস্তাটা ব্লক করে দিল। ইনভেস্টরদের সাথে ডিল ফাইনাল হয়ে গেছে। আমরা তোমাদের গ্রামের জমি কিনে এখানে কেমিক্যাল প্লান্ট বানাবো। এখন তোমাদের এই সুন্দর পিচ ব্লসম ভিলেজ একটা বদবু ছড়ানো নর্দমা বনে যাবে। পুরো গ্রাম রাগে ফেটে পড়ল। সবাই ফার্মিং টুলস নিয়ে ওদের ঘেরাও করতে লাগল। সুচিনের মুখটাও অন্ধকার হয়ে গেল। সে এক স্টেপ আগে বাড়ল আর গ্রামবাসীদের সামনে গিয়ে দাঁড়ালো, যেন সবাইকে প্রোটেক্ট করছে। সং জিয়ান, তুমি যা করছো ওটা ইল্লিগেল। সং জিয়ান ব্যাস একটা ঠান্ডা হাসি দিল আর ওর কথা ইগনোর করে দিল। সে বডিগার্ডদের সিগন্যাল দিল আর দুজন লোক সঙ্গে সঙ্গে এগিয়ে এসে সুচিনের দুটো হাত ধরে ওকে গাড়িতে জোর জবরদস্তি বসাতে লাগল। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম, দুটো আঙুল মুখে পুড়লাম আর একটা জোরে সিটি বাজালাম। পরেরই সেকেন্ডে গ্রামের প্রতিটা কোণা থেকে শত শত কুকুর দৌড়ে এলো। পুরো সিনটা একটা কালো তরঙ্গের মতো লাগছিল, যা সং জিয়ানের কনভয়কে ঘিরে ফেলেছিল। একদম হুট করে গোবরের স্কুপ, পচা সবজির পাতা আর সব দিক থেকে আবর্জনা উঠতে লাগলো। কুকুরদের ঘেউ ঘেউ আর মানুষের চিৎকারের মিক্সচার পুরো একটা ব্যাটলফিল্ড বানিয়ে দিয়েছিল। শহরে অ্যাটিটিউড দেখানো বডিগার্ডরা কখনো এমন সিন দেখেনি। গ্রামবাসীরা ওদের ধোলাই করলে আর ওরা বুড়িভাবে পালিয়ে বাঁচল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আমি গাড়ির দিকে দৌড়ালাম। আমি হাতে ধরা কোদালটা পুরো শক্তি দিয়ে গাড়ির জানলার উপর মারলাম। একটা ক্র্যাশ আওয়াজের সাথে জানলার কাঁচের টুকরো উড়ে গেল। ভাঙা কাছে আমার হাত কেটে গেল আর গল গল করে রক্ত বেরোতে লাগলো। কিন্তু আমার ওসব পরোয়া করার মতো টাইম একদম ছিল না। আমি ভেতরে হাত ঢুকিয়ে গাড়ি আনলক করলাম আর এক ঝটকায় সুচিনকে বাইরে টেনে বের করলাম। তুমি ঠিক আছো তো? সুচিন আমার রক্তে মাখা হাতের দিকে তাকালো আর প্রথমবার ওর ইউজুয়ালি শান্ত মুখে সত্যিকারের প্যানিক ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। তোমার হাত! ওদিকে পুরো গ্রামের গাড়িগালাজ আর কুকুরদের স্পেশাল ফেয়ারওয়েলের চক্করে সং জিয়ান পুরোপুরি ভয় পেয়ে গেছিল। সে তাড়াতাড়ি গাড়িতে ঢুকল আর চরম বেইজ্জতির সাথে ওখান থেকে পালিয়ে গেল। আমি পেছনে ঘুরে সুচিনকে দেখতে লাগলাম, যাকে আমি এইমাত্র প্রোটেক্ট করেছিলাম। সেও আমার দিকে তাকিয়েছিল আর ওর চোখে এমন একটা ফিলিং ছিল যেটা আমি বুঝতেই পারছিলাম না। ফিরে আসার পর ঠাকুমা আমার ইনজার্ড হাতটা দেখলেন আর এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সুচিন রুম থেকে মেডিকেল কিট নিয়ে এলো আর খুব কেয়ারফুলি আমার ক্ষত ক্লিন করতে লাগলো। ওর পট্টি বাঁধার তরিকাটা খুব ক্লামজি ছিল, কিন্তু টাচটা খুব জেন্টেল ছিল। অ্যান্টিসেপটিক লাগাতেই ক্ষতটা জ্বলছিল, কিন্তু আমি একটা আওয়াজও মুখ থেকে বের করিনি। ঠাকুমা পাশে দাঁড়িয়ে পুরো সিনটা দেখছিলেন আর উনার মুখে একটা স্যাটিসফাইড স্মাইল ছিল। আমাদের কিউ সত্যিই বড় হয়ে গেছে। এখন নিজের বউকে প্রোটেক্ট করাও শিখে গেছে। এই নাত বউ আমার পুরো পছন্দ হয়েছে। ওর কোমর পাছা দেখে মনে হচ্ছে সে খুব ফার্টাইল হবে। মানে বুঝলে তো ভাই এই কথার ঠাকুমা এখানে কি বললেন? যে ওর পেছনের টাঙ্কিটা এতটাই বড় যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য একদম বরাবর। এটা শুনতেই সুচিনের মুখ সোজা কান পর্যন্ত লাল হয়ে গেল। আমি প্রথমবার ওকে এতটা ব্লাশ করতে দেখেছিলাম। ওই দিনের পর আমাদের দুজনের মাঝখানের অ্যাটমসফিয়ার পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। না সে আর কখনো ওই 200 আরএমবি ধারের কথা তুলল, না ব্রিচ অফ কন্ট্রাক্ট ফাইনের উল্লেখ করল। সে নিজের ওই স্টিলেটো হিলসও ছেড়ে দিল। সে সাধারণ জামা কাপড় আর জুতো পরে আমার সাথে নদীতে ফিশিং আর জঙ্গলে মাশরুম কালেক্ট করতে যেত। সে সারপ্রাইজিংলি বেশ ফাস্ট লার্নার বেরোলো। হ্যাঁ, স্টার্টিংয়ে বেশ ক্লামজি ছিল, কিন্তু ধীরে ধীরে ও সব কাজ খুব ভালোভাবে শিখে যেত। একদিন আমরা দুজনে নদীর পাড়ে মাছ ধরছিলাম, তখনই সে হঠাৎ বলল, লিংক ইউ, আমি আর ফিরে যাচ্ছি না। আমি এখানেই থাকব, তোমার ঘরণী হয়ে।
কি? ওর এত সিরিয়াস এক্সপ্রেশন দেখে আমি সঙ্গে সঙ্গে 2 কদম পেছনে সরে গেলাম। না না বস, এমন জোক করবেন না। লিটারেলি আমি আপনাকে অ্যাফোর্ড করতে পারবো না। আপনার খরচা অনেক বেশি, কারণ আপনার একটা মিল যা সেটা আমার আধা মাসের স্যালারি। কিন্তু সু কিং কিছু বলল না। সে ব্যাস ধীরে ধীরে আমার কাছে এলো আর আমাকে একটা মস্ত বড় গাছের সাথে ঠেস দিয়ে কর্নার করে দিল। সে হালকা করে নিজের থুতনি ওপরে তুলল আর আবার নিজের সেই চেনা অহংকারী আর এগ্রেসিভ সিইও অর্ডার রিলিজ করে দিল। ঠিক আছে, যদি তুমি আমাকে অ্যাফোর্ড করতে না পারো তাহলে আমি তোমাকে অ্যাফোর্ড করব। আমার সাথে কোম্পানিতে ফেরত চলো আর আমার এক্সক্লুসিভ অ্যাসিস্ট্যান্ট বনে যাও। আমি মুখ খুলে ওঠে মানা করতেই যাচ্ছিলাম, কিন্তু সে পকেট থেকে সেই কন্ট্রাক্টটা বের করল, যেটার ব্যাপারে আমি ভেবেছিলাম সে ওটা সবসময় লক করে রাখবে, ওই 2 বিলিয়ন আরএমবি ব্রিচ অফ কন্ট্রাক্টওয়ালা কন্ট্রাক্টটা। আর আমার সামনেই সে ওই কন্ট্রাক্টটাকে টুকরো টুকরো করে দিল। ধার খাতাম, আর এখন তুমি আমার। আমার হার্ট এত জোরে ধকধক করতে লাগল যেন এখন বুক চিরে বাইরে বেরিয়ে আসবে। আমি একদম স্টোন ফেস হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার কনফিউজড এক্সপ্রেশন দেখে ওর ঠোঁটের কোনায় একটা দুষ্টুমি ভরা মুচকি হাসি চলে এলো। সে আমার কানের একদম কাছে ঝুঁকে আস্তে করে বলল, এত নিচু গলায় যে শুধু আমিই শুনতে পাচ্ছিলাম, যদি এখনও এগ্রি না করো তাহলে আমি পুরো গ্রামকে বলে দেব যে 5 বছর আগে অনলাইনে ফেক মেসেজে তুমি আমাকে স্ক্যাম করেছিলে। আমি সঙ্গে সঙ্গে হার মেনে নিলাম। ঠিক আছে, তুমি জিতলে। আর শেষমেশ সে আমাকে নিজের সাথে আবার শহরে নিয়ে গেল। আমরা আবার কোম্পানিতে ফিরে এলাম, কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছিল। কলিগদের নজর, যা আগে আমার জন্য সহানুভূতিতে ভরা ছিল, এখন শকে বদলে গেল, আর তারপর পিওর রেসপেক্টে। সেই লো র্যাঙ্কিং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, যে আগে কসপ্লে আউটফিট পরে অফিসে ঘুরে বেড়াত, এখন কনফিডেন্টলি সিইও অফিসের সোফায় শুয়ে বসের পার্সোনাল কম্পিউটার ইউজ করে গেম খেলত। আর সেই আইস কোল্ড ফিমেল সিইও, ওর শুধু যে রাগই আসত না তা নয়, বরং সে নিজে ওর জন্য চা নিয়ে আসত, জল সার্ভ করত আর ফল ছুলে দিত। মিটিংয়ের সময় সুচিন এখনও সেই ডিসাইসিভ কুইন ছিল, যার প্রতিটা কথা ফাইনাল আইন হতো। কিন্তু অফিসে সবাই নোটিস করত যে যেমনই ওর নজর আমার উপর পড়ত, ওর সেই কোল্ডনেসটা একদম গলে জল হয়ে যেত, আর সে ভীষণ জেন্টেল হয়ে যেত। আর ওয়ার্কিং আওয়ার্স শেষ হতেই আমাদের দুজনের প্রাইভেট দুনিয়া অফিসিয়ালি স্টার্ট হয়ে যেত। একসাথে র্যাঙ্ক পুশ করা আমাদের ডেইলি রুটিন বনে গিয়েছিল। ব্যাস এইবারের রোলগুলো একদম উল্টো হয়ে গিয়েছিল। আমি ক্যাজুয়ালি ইয়াও পিক করতাম, আর অ্যাক্সেসরির মতো আরামসে ওর ক্যারেক্টারের উপর বসে যেতাম, যেখানে সে মার্কোপোলো ইউজ করে পুরো ওনার অফ কিংস অ্যারিনাতে সবাইকে ম্যাসাকার করে দিত। গেমে যখন সে আমাকে ইজি উইন এনে দিত, তখন কিছু ক্লুলেস টিমমেটস সবসময় ওকে পইটয় আর প্যারাসাইট বলে গালাগালি করত। আর প্রতিবার সুচিন টিমের মাইক অন করত আর নিজের সেই ঠান্ডা অসহ্য গলায় জবাব দিত, আমার একে ক্যারি করা পছন্দ। তো এ হলো সেই হাবি যাকে আমি 200 আরএমবিতে কিনেছিলাম। কোনো প্রবলেম আছে? অন স্ক্রিনে ওর এই অহংকারী ডিক্লারেশন দেখে আমি হেল্পলেসলি হেসে দিতাম, কিন্তু মনে অনেক ভালোবাসা থাকত। শুরুতে তো আমার ইন্টেনশন স্রেফ ওকে একটা গেম স্কিনের জন্য স্ক্যাম করা ছিল, কিন্তু কে ভেবেছিল যে এন্ডে আমাকে পুরো জিন্দেগি ওর নামে করে দিতে হবে। আর এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। সাবস্ক্রাইব, লাইক, হাইপ দ্য ভিডিও।